এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও আমাদের সঙ্গে জয়েন হতে পারোনি, অবশ্যই আমাদের ভিডিও থেকে জয়েন করে প্রশ্ন উত্তরগুলি লিখে নাও, যাতে পরীক্ষার আগে তোমরা এগুলি মুখস্থ করে পরীক্ষা দিতে যেতে পারো এবং ভালো ফল লাভ করতে পারো। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও। আজকে এখন আমরা আলোচনা করব ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি ষষ্ঠ শ্রেণীর। এসো বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, জনপদ বলতে কি বোঝো? উত্তর, সাধারণ মানুষ যেখানে বাস করত তাকে বলা হতো জনপদ। পরের প্রশ্ন হলো, মহাজনপদ বলতে কি বোঝো? উত্তর, প্রাচীনকালে ছোট ছোট জনপদগুলি যখন রাজ্যে পরিণত হতো তখন তাকে মহাজনপদ বলা হতো। পরের প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশে কয়টি মহাজনপদের কথা জানা যায়? উত্তর, ভারতীয় উপমহাদেশে 16টি মহাজনপদের কথা জানা যায়। পরের প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশে 16টি মহাজনপদের কথা জানা যায়, তাদের মধ্যে কয়টি মহাজনপদ শেষে এসে দাঁড়িয়েছিল? উত্তর, 4টি মহাজনপদ শেষে এসে দাঁড়ায়। এই 4টি মহাজনপদের নাম ছিল অবন্তী, বৎস, কৌশল এবং মগধ। এদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল কোন মহাজনপদ? উত্তর, সবচেয়ে বেশি শক্তিশালী ছিল মগধ মহাজনপদ। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি? উত্তর, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম হলো অশোক। পরের প্রশ্ন ছিল, মগধের শক্তিশালী হয়ে ওঠার কারণ কি? উত্তর, মগধ রাজ্যটি নদী ও পাহাড় দিয়ে ঘেরা ছিল, তাই মগধের বাইরের আক্রমণ থেকে সুরক্ষিত ছিল। 2. গঙ্গা নদীর পলিমাটি মগধের কৃষিজমিকে উর্বর করে তুলেছিল, ফলে কৃষিজ অর্থনীতি শক্তিশালী হয়ে উঠেছিল। 3. মগধ অঞ্চল জুড়ে ঘন বন বিরাজমান ছিল। মগধের রাজারা বনের হাতিগুলিকে যুদ্ধের কাজে ব্যবহারের সুযোগ পেয়েছিল। মগধে অনেকগুলি লোহা ও তামার খনি ছিল, তাই সহজেই মগধের রাজারা যুদ্ধের কাজে লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পেরেছিলেন। এইসব কারণেই মগধ অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। পরের প্রশ্ন হলো, মগধের রাজধানী কোথায় ছিল? উত্তর, মগধের রাজধানী ছিল রাজগৃহ। পরের প্রশ্ন হলো, গণরাজ্য কাকে বলা হতো? উত্তর, কয়েকটি মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক, যেখানে কোনো রাজার শাসন ছিল না, তাকে গণরাজ্য বলা হতো। পরের প্রশ্ন হলো, দুটি গুরুত্বপূর্ণ গণরাজ্যের নাম লেখো। উত্তর, দুটি গুরুত্বপূর্ণ গণরাজ্যের নাম হলো মল্ল ও বজ্জী। পরের প্রশ্ন হলো, মগধ মহাজনপদের কয়টি রাজবংশ শাসন করত ও কি কি? উত্তর, মগধ মহাজনপদের 3টি রাজবংশ শাসন করত। 1. হর্যঙ্ক, 2. শৈশুনাগ এবং 3 হলো নন্দ রাজবংশ। এই সমস্ত রাজবংশগুলির পরপর একই ভিডিওতে পুরো সেই প্রাক ঐতিহাসিক থেকে আধুনিক যুগ পর্যন্ত যে
পরপর রাজাদের রাজত্ব, সেগুলি দেখতে হলে অবশ্যই আমার দেওয়া ভিডিও তোমরা দেখতে পারো। ইতিহাসের ক্রম এই ভিডিওটি। পরের প্রশ্ন, মল্লদের দুটি রাজ্যের নাম কি? উত্তর, মল্লদের দুটি রাজ্যের নাম হলো পাবা ও কুশিনারা। পরের প্রশ্ন হলো, জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? উত্তর, জৈন ধর্মের প্রবর্তক ছিলেন মহাবীর। পরের প্রশ্ন হলো, তীর্থঙ্কর কাদের বলা হতো? উত্তর, জৈন ধর্মের প্রধান প্রচারকদের তীর্থঙ্কর বলা হতো। পরের প্রশ্ন হলো, জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? উত্তর, মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। পরের প্রশ্ন হলো, 23তম ও 24তম তীর্থঙ্করের নাম কি? উত্তর, 23তম ও 24তম তীর্থঙ্করের নাম ছিল পার্শ্বনাথ ও মহাবীর। অর্থাৎ 23তম ছিলেন পার্শ্বনাথ এবং 24তম বা শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। পরের প্রশ্ন হলো, মহাবীর কোন রাজবংশের রাজপুত্র ছিলেন? উত্তর, মহাবীর লিচ্ছবি বংশের রাজপুত্র ছিলেন। পরের প্রশ্ন হলো, মহাবীর কত বছর ধর্ম প্রচার করেন? উত্তর, মহাবীর দীর্ঘ 30 বছর ধর্ম প্রচার করেন। পরের প্রশ্ন হলো, মহাবীরের কোথায় মৃত্যু হয়? উত্তর, মহাবীর পাবা নগরীতে অনশন করে মৃত্যুবরণ করেন। পরের প্রশ্ন হলো, জৈন ধর্মের মূল 4টি নীতি কি কি? উত্তর, জৈন ধর্মের 4টি মূল নীতি ছিল: 1. কোনো প্রাণী হত্যা করা যাবে না। 2. মিথ্যা কথা বলা যাবে না। 3. অন্যের জিনিস ছিনিয়ে নেওয়া যাবে না। 4. নিজের জন্য কোনো সম্পত্তি তৈরি করা যাবে না। পরের প্রশ্ন হলো, জৈন ধর্মের দুটি ভাগ কি কি? উত্তর, জৈন ধর্মের দুটি ভাগ ছিল দিগম্বর ও শ্বেতাম্বর। পরের প্রশ্ন হলো, দিগম্বর কাদের বলা হয়? উত্তর, মহাবীরের মতোই ভদ্রবাহু ও তার অনুগামীরা কোনো পোশাক পরতেন না, তাদেরই দিগম্বর বলা হয়। পরের প্রশ্ন হলো, দিগম্বরের নেতা কে ছিলেন? উত্তর, দিগম্বরের নেতা ছিলেন ভদ্রবাহু। পরের প্রশ্ন হলো, শ্বেতাম্বর কে ছিলেন? উত্তর, শ্বেতাম্বরের নেতা ছিল স্থূলভদ্র। পরের প্রশ্ন হলো, শ্বেতাম্বর কাদের বলা হয়? উত্তর, পার্শ্বনাথের মতো জৈনদের সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতী ছিলেন। এই জৈন সন্ন্যাসীদের শ্বেতাম্বর বলা হতো। পরের প্রশ্ন হলো, বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? উত্তর, বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ। পরের প্রশ্ন হলো, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, গৌতম বুদ্ধের জন্ম হয় নেপালের তরাই অঞ্চলের কাপিলাবস্তুর কাছে। পরের প্রশ্ন হলো, সিদ্ধার্থ কত বছর বয়সে সংসার ত্যাগ করেন? উত্তর, সিদ্ধার্থ 29 বছর বয়সে সংসার ত্যাগ করেন। পরের প্রশ্ন হলো, সিদ্ধার্থ কোথায় তপস্যা করেন? উত্তর, সিদ্ধার্থ গয়ার কাছাকাছি একটি পিপল গাছের নিচে তপস্যা করেন। পরের প্রশ্ন হলো, বুদ্ধ প্রথম কতজনের মধ্যে উপদেশ প্রচার করেছিলেন? উত্তর, বুদ্ধ প্রথম 5 জনের মধ্যে উপদেশ প্রচার করেছিলেন, অর্থাৎ ধর্মের বাণী ছড়িয়েছিলেন। পরের প্রশ্ন হলো, ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝো? উত্তর, গৌতম বুদ্ধ বোধি বা জ্ঞান লাভের পর বুদ্ধগয়া থেকে সারনাথে যান। সেখানে 5 জন সঙ্গীর মধ্যে ধর্ম প্রচার করেন। তাদের কাছে বুদ্ধ মানুষের জীবনে দুঃখের কারণগুলি ব্যাখ্যা করেন। পরবর্তী সময়ে এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন নামেই পরিচিত। পরের প্রশ্ন ছিল, আর্য সত্য কি?
উত্তর, বুদ্ধদেবের নিজের শিষ্যদের কাছে ব্যাখ্যা করে বলেছিলেন মানুষের দুঃখের কারণগুলি কী। তিনি আরও বলেছিলেন কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় এবং এই প্রশ্নগুলির ব্যাখ্যায় গৌতম বুদ্ধ 4টি মূল উপদেশ দেন। প্রতিটি উপদেশকেই বলা হয় আর্য সত্য। পরের প্রশ্ন হলো অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে। উত্তর, গৌতম বুদ্ধ দুঃখ থেকে মুক্তি পাওয়ার 8টি উপায়ের কথা বলে গেছেন। এগুলিকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। মার্গ শব্দটির অর্থ হলো পথ, তাই 8টি পথকে একত্রে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। পরের প্রশ্ন ছিল প্রথম 4টি বৌদ্ধ সংগীতি কোথায় কোথায় হয়েছিল। উত্তর, প্রথম বৌদ্ধ সংগীতি হয়েছিল রাজগৃহে, দ্বিতীয় হয়েছিল বৈশালী, তৃতীয় হয়েছিল পাটলিপুত্র, চতুর্থ হয়েছিল কাশ্মীর। মনে রাখার জন্য একটি সহজ পদ্ধতি হলো রাজার বউ পাটলি কেনে। রাজার থেকে রাজগৃহ, বউ থেকে বৈশালী, পাটলি থেকে পাটলিপুত্র, কেনে থেকে কাশ্মীর। এমনভাবেই মনে রাখার এটি একটি সহজ পদ্ধতি। পরের প্রশ্ন হলো বৌদ্ধ ধর্মের দল দুটির নাম কি ছিল। উত্তর, বৌদ্ধ ধর্মের দল দুটির নাম ছিল হীনযান ও মহাযান। সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্মের কোন মতের অনুসারী ছিলেন। উত্তর, সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্মের বৌদ্ধ মতের অনুসারী ছিলেন। পরের প্রশ্ন পিটক কথার অর্থ কী। উত্তর, ঝুড়ি। পরের প্রশ্ন হলো বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কি। উত্তর, বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম হলো ত্রিপিটক। পরের প্রশ্ন হলো ত্রিপিটক কোন কোন পিটক নিয়ে গঠিত। উত্তর, সুপ্ত পিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক, এই 3টি পিটক নিয়ে গঠিত। পরের প্রশ্ন হলো ত্রিপিটক কোন ভাষায় লেখা। উত্তর, ত্রিপিটক পালি ভাষায় লেখা। পরের প্রশ্ন হলো রত্ন কি। উত্তর, জৈন ও বৌদ্ধ ধর্মে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণের উপর গুরুত্ব দিয়েছেন। এই 3টি বিষয়ই দুটি ধর্মের বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই 3টের এক একটিকে বলা হতো রত্ন। পরের প্রশ্ন হলো ত্রিরত্ন বলতে কি বোঝো। উত্তর, সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণের জৈনরা জোর দিতেন। এই 3টিকে একত্রে ত্রিরত্ন বলা হতো। পরের প্রশ্ন হলো নির্বাণ ও মুক্তি লাভের উপায় কি ছিল। উত্তর, নির্বাণ ও মুক্তি লাভের উপায় ছিল কঠোর তপস্যা করা। পরের প্রশ্ন হলো জাতকের গল্পগুলি কোন ভাষায় রচিত। উত্তর, জাতকের গল্পগুলি পালি ভাষায় রচিত। এখানেই আমাদের পঞ্চমাধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি সমাপ্ত হলো। অবশ্যই তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখে নেওয়ার জন্য বলছি। পরীক্ষার আগে প্রশ্নগুলি বারবার মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে। তোমাদের ফলাফল অনেক সুন্দর হবে এটুকু আশা রাখি। তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যেও যদি কারো প্রয়োজন হয় ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে, তারাও যেন লিখে নিয়ে তারাও এমন সুন্দর করে মুখস্থ করে পরীক্ষায় ভালো ফল করে। তাদের জন্য তোমরা একটু সদয় হবে। আর যদি এমন ভিডিওগুলি তোমরা সবার আগে আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে তোমরা অল নোটিফিকেশনটি অন করে রাখবে। তাহলে এই ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।